ভারতের মহাকাশ গবেষণা কি এখন গভীর সংকটের মুখে? সংকটে ভারতের স্ট্র্যাটেজিক মিশন গগনায়ন প্রকল্প। মহাকাশ বিজ্ঞানীদের নীরব এক প্রতিবাদের ফলে কি ভয়ঙ্কর সংকটে পড়েছে এখন দেশের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো? আর সব দেশ যখন মহাকাশকে কেন্দ্র করে নিজেদের আরও শক্তিশালী করছে, তখন ভারত কি এই কাজে একটা বড়সড় ধাক্কা খেতে চলেছে? শ্রীহরিকোটার লঞ্চ প্যাড থেকে যখন আমাদের রকেট মহাকাশে ওড়ে, তখন গোটা দেশ টিভির পর্দায় চোখ রাখে, হাততালি দেয়, গর্বে বুক ফুলে ওঠে। কিন্তু সেই কাজের পেছনে যে হাজার হাজার মানুষের মস্তিষ্ক, হাড়ভাঙা পরিশ্রম, সেই মানুষগুলোর সমস্যার কথা কি কেউ জানতে চায়? সরকার কি তাদের কথা শোনে? তাদের সমস্যার সমাধানের চেষ্টা করে? সরকারি কাঠামোর বেতনের বাইরে গিয়ে কি দেশের সেরা এইসব মেধার জন্যে আলাদা করে কোনো ইনসেন্টিভের কথা ভাবা হয়? নাকি সরকারের পেটোয়া লোকদেরই পদোন্নতি ঘটিয়ে বিভিন্ন সংস্থাগুলিকে দখল করাই এখন সরকারের প্রধান লক্ষ্য হয়ে ওঠে? 2023 সালের 23শে আগস্ট চাঁদের বুকে যখন বিক্রম ল্যান্ডার নেমেছিল, তখন এই প্রবল মেধাবী মানুষগুলোই ছিলেন আসল হিরো। তারাই সিমুলেশনের পর সিমুলেশন চালিয়েছিলেন, যারা প্রতিটি সম্ভাব্য বিপর্যয়ের হিসেব কষে রেখেছিলেন কম্পিউটারের পর্দায়। রাতের পর রাত জেগে তারাই ছিলেন দেশের আসল নায়ক। আজ 2026 সালের জুলাইয়ে সেই সব মানুষগুলো একে একে সরকার থেকে সরে যেতে শুরু করেছে। নিঃশব্দে, কোনো প্রেস কনফারেন্স ছাড়াই, কোনো বিদায়ী ভাষণ ছাড়াই তারা সরকারের টেবিলে রেখে যাচ্ছেন একটার পর একটা পদত্যাগপত্র। এটাই তাদের নীরব প্রতিবাদ। কোনো জবরদস্তি যোগা দিবস পালন করে বা সরকারি প্রচারের ঢাক পিটিয়েও এই পদত্যাগ রোখা যাচ্ছে না। আর সংখ্যাটা শুনলে শিউরে উঠতে হয়, 100রও বেশি। আর এই পদত্যাগের পেছনে লুকিয়ে আছে ভারতের মহাকাশ কর্মসূচির সবচেয়ে গোপন এবং সবচেয়ে অস্বস্তিকর একটা সত্যি। যে সংস্থা চাঁদ জয় করেছে, মঙ্গলে পৌঁছেছে প্রথম চেষ্টাতেই, সেই সংস্থার ভেতরেই এখন চলছে একটা নীরব রক্তক্ষরণ। আর এতে সরকার এতটাই বিপদে পড়েছে যে মাত্র 2 দিন আগে তারা একটা জরুরি নির্দেশনামা জারি করে বিজ্ঞানীদের পদত্যাগের রাস্তা আটকাতে কড়া ব্যবস্থা নিতে শুরু করেছে। কি সেই ব্যবস্থা? সেটা কি আইনত করা সম্ভব? আর তাতে কি আটকানো যাবে এই পদত্যাগ? নাকি এতে একেবারে আটকে যাবে দেশের সেরা মেধা সম্পন্ন ছেলে মেয়েদের ইসরোতে ঢোকার ইচ্ছেটাই? আসুন এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করা যাক। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। দিনটা ছিল 16ই জুলাই 2026। ডেকান হেরাল্ড পত্রিকায় একটি রিপোর্ট প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই দেশ জুড়ে আলোড়ন পড়ে যায়। সংবাদটির শিরোনাম ছিল এরকম: ইসরোর ভেতরে চলছে মাস এক্সোডাস, অর্থাৎ গণহারে বিজ্ঞানীদের বিদায়। প্রতিবেদনে বলা হয়, ডিপার্টমেন্ট অফ স্পেস বা মহাকাশ মন্ত্রক এই পরিস্থিতি সামাল দিতে গ্রুপ এ ক্যাটেগরির বিজ্ঞানীদের পদত্যাগ এবং স্বেচ্ছা অবসরের নিয়মকানুন আরও কঠোর করছে। মানে তারা যেতে চাইলেই সরকার আর তাদের সহজে ছাড়বে না, আর কঠিন নিয়মের বেড়াজাল তৈরি করে তাদের আটকে রাখবে। এটা কি সম্ভব? আরে ঠিক পরদিনই রিপাবলিক ওয়ার্ল্ড পত্রিকা আরও নির্দিষ্ট একটা সংখ্যা সামনে আনে। তাদের রিপোর্ট অনুযায়ী দেশের স্ট্র্যাটেজিক অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশনগুলোর সঙ্গে যুক্ত থাকা অবস্থাতেই ইসরো থেকে 100রও বেশি বিজ্ঞানী পদত্যাগ করেছেন। এই খবর প্রকাশ্যে আসার পরপরই মহাকাশ মন্ত্রক নড়ে চড়ে বসে, কারণ সামনেই দাঁড়িয়ে আছে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাকাশ অভিযান গগনযান। এটা দেশের প্রথম মহাকাশ যাত্রা, যাতে মানুষ পাঠানো হবে মহাকাশে। আউটলুক ইন্ডিয়ার একটা বিস্তারিত প্রতিবেদনে এই সংকটের গভীরতা আরও স্পষ্ট হয়ে ওঠে। প্রতিবেদক লেখেন, সম্প্রতি যারা পদত্যাগ করেছেন তাদের মধ্যে অনেকেই ছিলেন সংস্থার সবচেয়ে অভিজ্ঞ প্রযুক্তিবিদ। এরাই চন্দ্রযান 3-এর ঐতিহাসিক চন্দ্র অবতরণের জটিল সিমুলেশনের সমাধান করেছিলেন। এরাই ভারতের ভারী রকেট LVM-3-র নকশা তৈরি করেছিলেন।
এই বিজ্ঞানীদের পদত্যাগ মানে দেশের ভয়ঙ্কর ক্ষতি, এতটাই ক্ষতি যে কোনো শব্দ দিয়েই তা বোঝানো সম্ভব নয়। আর এতদিনে কি এই সংকটের গভীরতা বুঝতে পারল সরকার? আর সেজন্য কি করা হলো? গত 14ই জুলাই ডিপার্টমেন্ট অফ স্পেস একটি আভ্যন্তরীণ মেমো জারি করেছে। সেখানে ইসরোর সব কেন্দ্রকে নির্দেশ দেওয়া হয়েছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্পের সঙ্গে যুক্ত বিজ্ঞানীদের পদত্যাগ এবং স্বেচ্ছা অবসরের আবেদন এখন থেকে অনেক বেশি কড়াভাবে পর্যালোচনা করা হবে। মানে যে কোনোভাবে আটকাতে হবে তাদের বিদায়। রিপাবলিক ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুযায়ী এই নতুন ব্যবস্থার আওতায় থাকা গুরুত্বপূর্ণ জাতীয় মিশনে যুক্ত বিজ্ঞানীদের পদত্যাগ করেই সঙ্গে সঙ্গে সংস্থা ছেড়ে যাওয়ার অনুমতি নাও মিলতে পারে। তাদের আবেদন এখন উচ্চতর স্তরের অনুমোদনের মধ্যে দিয়ে যাবে। মানে প্রশাসনিক পাঁচিল দিয়ে আটকাতে হবে এদের পদত্যাগ। সাংবাদিকদের প্রশ্নের মুখে কেন্দ্রীয় বিজ্ঞান এবং প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং একটা মন্তব্য করেছেন যা এখন ভাইরাল। তিনি বলেন, এই নির্দেশ নিছক প্রশাসনিক কারণে, যাতে সিদ্ধান্তটা আরো পরিণত পর্যায়ে নেওয়া যায়। তার কথায় বিজ্ঞানীরা আসবেন আর যাবেন, তাতে প্রকল্পের কোনো ক্ষতি হবে না। মানে সমস্যাটা যে কোথায়, কেন তারা ছাড়তে চাইছেন, তাতে কি ক্ষতি হবে সেটা বোঝার চেষ্টাই করা হলো না। আর সেটা নিয়েই এখন প্রশ্ন উঠে গেছে। আউটলুক ইন্ডিয়ার প্রতিবেদনে একে আমলাতান্ত্রিক পাঁচিল বলা হয়েছে। অর্থাৎ মন্ত্রীর এই নিরুদ্বেগ বক্তব্যের আড়ালে আসলে লুকিয়ে আছে নেহেরুর আমলে তৈরি আমাদের এই গর্বের সংস্থাটির বর্তমান গভীর অস্থিরতা। কিন্তু কেন দেশের সবচেয়ে সম্মানজনক বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলোর একটি থেকে এভাবে দলে দলে বিজ্ঞানীরা বেরিয়ে যাচ্ছেন? এর উত্তরটা লুকিয়ে আছে 3টি জায়গায়। প্রথম কারণটা সবাই জানেন, সেটা সরকারি কাঠামোয় বেতন। এই সরকার মুখে বেসরকারীকরণের কথা সর্বত্র বলে, কিন্তু প্রতিভার ক্ষেত্রে তাদের নীতি মুড়ি মিছরির একদর। যারা সরকার চালান তারা জানেন নিজেদের আখেরটা কিভাবে গোছাতে হবে। সরকারি মন্ত্রী আমলাদের জন্য জলের মতো টাকা খরচ করা হয়। প্রধানমন্ত্রীর বিদেশ ভ্রমণের বিপুল খরচের কথা ছেড়েই দিন, তার একটা জনসভাতেই খরচ হয় কোটি কোটি টাকা। কিন্তু দেশের সবচেয়ে মেধাবী মানুষদের হাতে দেওয়া হয় সরকারি কাঠামোয় সেই সামান্য বেতন। মানে নেহেরুর আমল থেকে এক কদমও এগিয়ে যেতে পারেনি এই কর্পোরেট প্রিয় সরকার। একজন ইসরোর বিজ্ঞানী যিনি বছরের পর বছর ধরে অত্যন্ত জটিল এবং বিশেষ ধরনের দক্ষতা অর্জন করেছেন, তার বেতন বেসরকারি ক্ষেত্রের তুলনায় হাস্যকর রকমের কম। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো আমলাতন্ত্র। আউটলুক ইন্ডিয়ার প্রতিবেদনে স্পষ্ট করে বলা হয়েছে, আমলাতান্ত্রিক জটিলতা আর সীমিত কেরিয়ার গ্রোথের কারণে বহু প্রতিভাবান বিজ্ঞানী হতাশ হয়ে পড়েছেন। একটা সরকারি সংস্থায় পদোন্নতি, স্বীকৃতি বা সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা সব কিছুই ইদানিং খোয়াতে বসেছেন এরা। সব কিছুরই সিদ্ধান্ত নিচ্ছে সরকারের পেটোয়া একটা সিস্টেম, যেখানে রাজনৈতিক নেতারাই শেষ কথা বলেন। সেখানে গবেষণার চেয়ে সরকারের কাছের মানুষ হওয়াটাই আসল কথা। আর এই তেলবাজি না করলেই তার কেরিয়ার খতম। এতদিন এদের সামনে কোনো বিকল্প ছিল না, আর এখন বিকল্প তারা পেয়ে গেছেন। বেসরকারি মহাকাশ শিল্পের উত্থান হয়েছে আমাদের দেশেও। গত কয়েক বছরে ভারতে স্কাইরুট এয়ারোস্পেসের মতো সংস্থাগুলো দ্রুত গতিতে বেড়ে উঠেছে। এই সংস্থাগুলো ইসরোর মতোই প্রকল্পে কাজ করার সুযোগ করে দিচ্ছে, আর সঙ্গে দিচ্ছে অনেক ভালো বেতন, দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সংস্কৃতি, দুর্দান্ত কর্মপরিবেশ এবং গবেষণার জন্য অঢেল সুযোগ এবং অর্থ। ফলে যে বিজ্ঞানী একসময় গর্বের সঙ্গে সরকারি ব্যাচ পড়তেন, এখন তিনি ভাবছেন কেন বেসরকারি ক্ষেত্রে গিয়ে এই কাজটাই আরো ভালোভাবে করবেন না। আউটলুক ইন্ডিয়া এই প্রতিযোগিতাকে বর্ণনা করেছে একটা নিঃশব্দ যুদ্ধ বা সাইলেন্ট ওয়ার হিসেবে। কিন্তু আসল সমস্যাটা অন্যত্র। এই এক্সোডাস বা বিদায় যদি স্বাভাবিক সময় ঘটতো, হয়তো এ নিয়ে এত হইচই হতো না। কিন্তু আসল কথাটা হলো, এই মুহূর্তে ইসরো দাঁড়িয়ে আছে তার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বাঁকে। কারণ গত 1.5 বছরে ইসরোর ওয়ার্কহর্স রকেট PSLV পরপর দুটো বড় ব্যর্থতার মুখোমুখি হয়েছে। 2025 সালের মে মাসে
পিএসএলভি C-61 রকেট মাটির পর্যবেক্ষণ উপগ্রহ EOS-09কে কক্ষপথে বসাতে ব্যর্থ হয়। ঠিক 8 মাস পরে 2026 সালের 12 জানুয়ারি পিএসএলভি C-62 রকেট একই তৃতীয় ধাপে সমস্যায় পড়ে। এর ফলে হারিয়ে যায় ডিআরডিওর গুরুত্বপূর্ণ EOS-N1 উপগ্রহ সহ আরও প্রায় 15টি সহযাত্রী উপগ্রহ। দুটো ব্যর্থতাই ঘটেছিল প্রায় একই ধরনের কারিগরি ত্রুটির কারণে। এই দুটো ব্যর্থতা ভারতের মহাকাশ কর্মসূচির সবথেকে নির্ভরযোগ্য রকেটের উপর যে ভরসা, তাতে বড়সড় আঘাত এনেছিল। আর ঠিক এই সময় যখন সংস্থাটিতে আরও অভিজ্ঞ মস্তিষ্কের দরকার, ঠিক তখনই সেই মেধাগুলোর একটা বড় অংশ সংস্থা ছেড়ে চলে যাচ্ছে। আর সামনেই অপেক্ষা করছে গগনযান, ভারতের মানববাহী প্রথম মহাকাশ অভিযান। এই মিশনের জন্য প্রয়োজন নিখুঁত নির্ভুলতা, কারণ এখানে ঝুঁকিতে থাকবে মানুষের জীবন। ইসরো ইতিমধ্যেই ক্রু এসকেপ সিস্টেম পরীক্ষা, নভোচারীদের প্রশিক্ষণ কর্মসূচি এবং পরিকাঠামো উন্নয়নের কাজ শেষ করেছে। কিন্তু অভিজ্ঞ বিজ্ঞানীরা না থাকলে কে শেষ করবে এই কাজ? একজন সাধারণ কর্মচারী চাকরি ছাড়লে তার জায়গায় নতুন কাউকে বসিয়ে দেওয়া যায় একই কাজে। কিন্তু ইসরোর ক্ষেত্রে বিষয়টা এত সরল নয়। একজন রকেট বিশেষজ্ঞ, যিনি বছরের পর বছর ধরে এই কাজের নকশা নিয়ে কাজ করেছেন, তার মাথায় জমে থাকা জ্ঞান কোনো ম্যানুয়ালে লেখা থাকে না। এই দক্ষতা তৈরি হয় বছরের পর বছর হাতে কলমে অভিজ্ঞতা, ব্যর্থতা এবং শিক্ষার মধ্যে দিয়ে। তাই যখন এই মানুষগুলো একসঙ্গে একই সময় সংস্থা ছেড়ে চলে যান, তখন হারিয়ে যায় শুধু কতগুলো পদ নয়, হারিয়ে যায় দশকের পর দশকের সঞ্চিত প্রাতিষ্ঠানিক জ্ঞান, যা আসলে অমূল্য। আর এটাই কি বুঝতে পারছে না আমাদের সরকার? আর এই না বুঝতে পারাটাই এই সংকটের সব থেকে বিপজ্জনক দিক। বেসরকারি মহাকাশ শিল্প যত বাড়তে থাকবে, ততই এই টানাপোড়েন আরও তীব্র হবে। আর ইসরো যদি তার বেতন কাঠামো, কর্মপরিবেশ এবং কেরিয়ার গ্রোথের মডেলের আমূল পরিবর্তন না করতে পারে, তাহলে এই 100 বিজ্ঞানীর পদত্যাগ আগামী দিনে যে কোথায় গিয়ে দাঁড়াবে, তা এখন শুধুমাত্র অনুমান করাই যায়। আর প্রশাসনিক বাঁধন করা মানে তো উল্টো ফল হওয়া। এরপরে কি নতুন কোনো তরুণ মেধাবী গবেষক এখানে যেতে সাহস পাবেন? এতে কি সমস্যার সমাধান হবে, না আরো ঘোরালো হবে? আর প্রশ্নটা তো এখনকার সমস্যার কি করে সমাধান হবে সেটাই নয়, যথেষ্ট দূরদৃষ্টি নিয়ে আগামী দিনেও এই প্রতিষ্ঠানটিকে বাঁচিয়ে রাখা কিভাবে যাবে, সেটাই কি করার চেষ্টা হচ্ছে? এর জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র 59 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।